আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আজ ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টায়, তাদের অক্লান্ত পরিশ্রমী এবং একাগ্র বলিষ্ঠতায় তারা যে আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনের তো তারা জয়ী হয়েছেই। পরবর্তীতে তাদের ভাইয়েরা আত্মার জন্য, অর্থাৎ তারা যারা শহীদ হয়েছেন তাদের জন্য তারা যেভাবে প্রতিবাদ করেছেন, মার্চ ফর জাস্টিস করেছেন, অর্থাৎ এর সত্যিকার বিচার হওয়া দরকার, এবং সকল দাবি গিয়ে এক দাবিতে ঠেকেছে, এক দফা এক দাবি, শেখ হাসিনার সরকারের পতন, তার পদত্যাগ চাই। সেই আন্দোলনেও তারা সফল হয়েছে। সবাইকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছাবাদ জানাই। এই আন্দোলনের প্রথম থেকেই আমি একাত্মতা ঘোষণা করেছি, আমার পরিবারকে বুঝিয়েছি, আমার সাথে যারা ছিলেন, আমি যেখানে থাকি, যার সাথে আমার দেখা হয়েছে, তাদেরকেই বুঝিয়েছি যে এই ছেলেগুলো তারা নিজেদের জন্য আন্দোলন করছে না, আন্দোলন করছে আপনার আমার জন্য। অতএব আমাদের সবার উচিত তাদের সাথে একাত্মতা ঘোষণা করা। এ বিজয় অত্যন্ত এক কঠিন বিজয়। 1971 সালের যুদ্ধ দেখিনি, কি হয়েছে বই পুস্তকে পড়েছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, এইভাবে পড়ে পড়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি। কিন্তু ইতিহাস বিকৃত হয়েছে, আমরা যেটা জেনেছি সেটা আবার বিকৃত হয়েছে। অনেক সময় শুনতে হয়েছে যে এটাও সঠিক না। এইভাবে করেই চলছিল। 2024-এর এই যুদ্ধ নিজের চোখে দেখলাম, শুনলাম, এবং আনন্দ মিছিলে পরিবারকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি, আনন্দ মিছিল করেছি। যুদ্ধে যেতে পারিনি, সত্যি কথা। তবে লেখনীর মাধ্যমে, কন্টেন্ট তৈরির মাধ্যমে বিভিন্নভাবে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি, যতটুকু পেরেছি এই আন্দোলনের সাথে মিশে যেতে। কিন্তু দেশের এমন অনেক স্বনামধন্য ব্যক্তি আছেন যারা এমনও দিনে কোনো ভূমিকা রাখেননি, এমনকি তাদের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েও না। এখন বুঝি যে 1971 সালের মুক্তিযুদ্ধে আসলে কে কীরকম ভূমিকা পালন করেছিল, তারা কেমন ভূমিকা পালন করেছিল, কে কেমন ভূমিকা পালন করতে পারে, সেটা এখন নিজের জীবন দিয়ে দেখলাম, আমার সন্তানেরা দেখলো। আলহামদুলিল্লাহ, এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুষ্ঠু স্বাধীন হবার মতন তৌফিক দান করেছেন। আমি মনে করি এটাই সত্যিকারের স্বাধীনতা। আমরা নতুনভাবে যে স্বাধীন হয়েছি, এটাই সত্যিকারের স্বাধীন। যার ফলশ্রুতিতে এই স্বাধীন বাংলাদেশে আর যাতে কেউ অপকর্ম না করতে পারে, কেউ যেন আর ঘুষ দুর্নীতি না করতে পারে। বিশেষ করে আমি আমার আগের অনেক কন্টেন্টেই বলেছি, সরকারকে জবাবদিহিমূলক হতে হবে। এমন একটি সরকার তৈরি করতে হবে যে জনগণের কাছে জবাবদিহিমূলকভাবে তার স্বচ্ছতা বজায় রাখবে। তিনি কি করবেন না করবেন, তার মন্ত্রিসভায় আলোচনা যেমনি করবেন, তেমনি সাধারণ মানুষের সাথেও তার সম্পর্ক রাখতে হবে, তাকে সেগুলোর ব্যাখ্যা দিতে হবে। নতুবা এই স্বাধীনতা কখনোই উপজীব্য হবে না। আর এখন সরকার গঠনের, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা চলছে। আজ 7ই আগস্ট। আমার ভাবতেও অবাক লাগে, কিংবা একটু সাধারণ জ্ঞানে ভেবে দেখবেন, এই আগস্ট মাসেই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গিয়েছিলেন। আবার এই আগস্ট মাসেই তার সন্তান কত লাঞ্ছিতভাবে দেশ থেকে বাধ্য হয়েছেন। উনি সবসময় বলেছেন জনগণই ওনার মূল উৎস, জনগণকে ছাড়া উনি বাঁচবেন না, ওনাকে গুলি করার প্রয়োজন হবে না, উনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে এমনিতেই মারা যাবেন। তো উনি ওনার বাবার নামটাকে আসলে আদৌ রাখতে পেরেছেন? তিনি তো ওনার বাবার নামে তো সবসময় সব কিছু করেছেন, উঠতে বাবা, ঘুমাতে বাবা, খাইতে বাবা, সব কিছুতে বাবার নামটাই রেখেছেন। বাংলাদেশের এমন একটি নোট নেই যে নোটে বঙ্গবন্ধুর ছবি নেই। অর্থাৎ বাবার ভালোবাসা তিনি প্রকাশ করেছেন, নাকি বাবাকে উচ্চে তুলে ধরে রাখার জন্য এভাবে করেছেন? বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানেও মানুষ তার আত্মরক্ষার জন্য বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন। একজন একটা নতুন বিল্ডিং করতেছে, সেও সেখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন। আমার নিজের চোখে দেখা এগুলো, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি এগুলো। একজন নির্যাতক চলে যাবে, আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। এমনটা যেন না হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, এরপরে নির্বাচন হবে, নতুন একজন সরকার আসবে দেশে। নতুন একজন সরকারের প্রতি আমার একজন সাধারণ জনগণ হিসেবে আকুল আবেদন থাকবে, আপনি নিজেকে তৈরি করুন প্লিজ। জনগণের সাথে আর খেলবেন না। আমরা জনগণ এমন একটা অবস্থায় হয়েছি আজকে, এতটা নিঃশ্বসিত হয়েছি যে আমাদেরকে শোষণ করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যার ফলশ্রুতিতে না আমরা নড়তে পারতেছি না চড়তে পারতেছি, নিজের শরীরেই কামড় দিয়ে এখন টিকে আছি। করের বোঝা বইতে বইতে, ভ্যাট ট্যাক্স বাড়াতে বাড়াতে আজকে আমাদের এমন অবস্থা হয়েছে, এমন কোনো জিনিস নাই যে জিনিসে ভ্যাট ট্যাক্স দিতে হয় না। দিতে দিতেও সহনীয় পর্যায়টা মানে অতিক্রম করে গেছে। বাংলার মানুষ এ থেকে মুক্তি চায়। যেই সরকার আসেন না কেন, আপনাদের কাছে অনুরোধ, এই যে শেখ হাসিনার কথাই বলি, উনি ওনার বাবাকে প্রতিষ্ঠা করার জন্য, ওনার বাবার প্রতি সম্মান দেখাতে গিয়ে কত মূর্তি তৈরি করেছেন। দেখেন কি অবস্থা, আজকে সেই বাবার মূর্তি একটাও নেই, সব ভাঙ্গা হচ্ছে। মানুষ কিভাবে ভাঙতেছে? জুতা পেটা করে ভাঙছে, তার হাতে জুতা দিচ্ছে। অথচ এই লোকটার তো কোনো দোষ ছিল না। উনি তো সত্যিকার অর্থেই দেশের জন্য যুদ্ধ করেছেন এবং এই যুদ্ধের জন্য তিনি নিজের প্রাণকেও পর্যন্ত বিসর্জন দিতে চেয়েছিলেন। যাই হোক, উনি গাজী হয়ে ফেরত হয়েছেন। ওনার তো আসলে একটা মূল্য আছে, অথচ এই মূল্যবান লোকটিকে অমূল্য করে দিয়েছেন তার মেয়ে। এমন এমন কাজ করেছেন, এমন সব কাজ করেছেন, মানুষের ট্যাক্স ভ্যাট বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, আজকে মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেছে, নিজের শরীরে কামড় দিয়ে তারপরে টিকে আছে। এক প্রিপেড মিটারের নামে সরকার যে কত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তা বলার উপায় নেই। এই নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আজকে যে ব্যাপারে বলছিলাম, আমার যেটা আকুল আবেদন, নতুন যিনি সরকার হবেন, যেই হন না কেন, হতে পারেন জিয়া, হতে পারেন মাওলানা ভাসানীর যারা অনুসারী আছেন তারা, কিংবা অন্যান্য যে যাই হন না কেন, তারা তাদের বাবার ছবি বা স্বামীর ছবিকে প্রতিষ্ঠিত করার জন্য এভাবে আর লড়বেন না প্লিজ। এই যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে, এই মূর্তিগুলো তো বাংলাদেশের মানুষের কর ট্যাক্সের পয়সা দিয়েই তারা তৈরি করছে, তারা তো নিজেদের পয়সা দিয়ে তৈরি করেননি। অথচ এইগুলো দেখেন আজকে কিভাবে ভাঙা হচ্ছে, বাংলাদেশের অর্থই নষ্ট হচ্ছে, অথচ সম্মান নষ্ট হচ্ছে। তার ক্ষতিপূরণ দেবে এই বাংলার মানুষই আবার ভ্যাট ট্যাক্স ইত্যাদি দিয়ে। উনি ওনার নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, দেশে লীগের নামে একটা সন্ত্রাস সৃষ্টি করার জন্য, মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করার জন্য, লীগ নামেই যেন সবাই ভয় পায় এবং এতে ভোট দিতে সবাই বাধ্য হয়, এই জন্য তারা বঙ্গবন্ধুর ছবি এবং শেখ হাসিনার ছবি টানাতে দ্বিধাবোধ করেনি। যেখানে তারা এই ছবি দেখেছে তারা সেখানে সহনশীল হয়েছে, আর যেখানে দেখেনি তার উপর চালিয়েছে নির্মম অত্যাচারের রোলার। তো এই জন্য আমি বলছি, এমনটি আর করবেন না প্লিজ।
আপনাদের কাছে অনুগ্রহ, শেখ হাসিনা তার ভাষণে বলেছিলেন, আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায়। এই যে ভাষণটা উনি দিয়েছেন, এই যে বলেছেন, এগুলো কি ওনার নিজের সম্পত্তি? উনি কি ওনার বাবার সম্পত্তি? উনি ওনার টাকা দিয়ে কি করেছেন? উনি কি এভাবে বলতে পারেন? একজন সরকার প্রধান কি এইভাবে কথা বলতে পারে? এটা কি কোনো মেনে নেওয়ার কোনো বিষয়? তাই আবারও বলছি, মূল বিষয়টাই হচ্ছে এইটা, যেই সরকারে আসেন না কেন, প্রতিটা টাকার নোটে যে আপনার স্বামীর ছবি ছাপাতে হবে, আপনার বাবার ছবি ছাপাতে হবে, এমনটা করবেন না প্লিজ। আগে তো আমাদের বাংলাদেশে কি সুন্দর মসজিদের ছবি দিয়ে, প্রাকৃতিক ছবি দিয়ে টাকার গণনা করা হতো, সেই টাকাও দিয়েও মানুষ চলতে পারছে। তাহলে আপনারা আপনাদেরকে কেন প্রতিষ্ঠা করতে চান? আর আপনারা আপনাদেরকে যে এত প্রতিষ্ঠা করতে চান, দেখেন উনি ক্ষমতার জন্য কি না করেছেন। আজকে উনি কোথায়, কিভাবে পালিয়ে গেছেন? সমস্ত দলটাই তিনি বিগড়ে দিয়ে গেছেন। তার নেতাকর্মীরা আজ হাই হাই করতেছে, অসহায়ের মতন কাঁদতেছে। মানুষ সবাই বলতেছে এই এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাঝখানে যে অরাজকতা হচ্ছে, মানুষ যে লুণ্ঠনের কাজ চলতেছে, ভাঙাভাঙির কাজ করতেছে, এগুলো একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখেন। সাধারণ মানুষের কয়টা করতেছে? সাধারণ মানুষের খুবই কম হচ্ছে। আমি প্রায় শুনিই না বলা যায়, কিছু কিছু শোনা যায়, কিন্তু মেইনলি ভিতরে গিয়ে দেখলে বোঝা যায় যে ওগুলো লীগের সাথে জড়িত। কেউ না কেউ কোনোভাবে লীগের সাথে জড়িত, কোনো একটা প্রতিষ্ঠান লীগের সাথে জড়িত, কোনো একটা দোকান লীগের সাথে জড়িত। এই কারণে তারা এই লীগের প্রতি তাদের ক্ষোভ প্রকাশের জন্য বাড়ি ঘরে আগুন দিচ্ছে, প্রতিষ্ঠান লুট করতেছে, দোকানপাট লুট করতেছে, ভাঙতেছে, সব কিছু নিয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদের কাছে এই আবেদনে এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যে কোনো বছরই থাকেন না কেন, একটা ক্ষমতায় থাকার সময় একেবারে নিজেদের ছবি সব জায়গায় টানিয়ে রাখতে হবে। যেমন একজন সরকার প্রধান হইলেই, এটা যে কোনো সরকার প্রধান হইলেই দেখা যায় যে প্রতিটা প্রতিষ্ঠানে সরকারের ছবি টানিয়ে রাখতে হবে। কেন? এই জিনিসটা আমার মাথায় ঠিক আসে না। একজন সরকার প্রধান হবে 5 বছরের জন্য, সে 5 বছর পরে চেঞ্জ হয়ে আরেকজন আসতে পারে, তার ক্ষমতাকালীন অবস্থায় তার ছবি টানাতে হবে। এটা কেন বাধ্যবাধকতা এরকম কেন করা হলো? সবচেয়ে বড় দুঃখ লাগে যে কোর্টের ভিতরে যেখানে জজ তার কার্যক্রম পরিচালনা করেন, সেখানেও তার মাথার উপরে বর্তমান সরকারের ছবি টানানো থাকে। একজন জজ যখন তিনি এই তার কার্যক্রম পরিচালনা করেন, যখন তিনি দেখেন আমার মাথার উপরে উনি আছেন, অর্থাৎ উনিই তো আমার সব, আমার কলম চালানোর আগে তার চিন্তা আগে করতে হবে, সে আমাকে যা বলবে তাই করতে হবে। কিন্তু সেখানে যদি সত্যিকার অর্থে তার ধর্মের ছবি থাকতো, অর্থাৎ নবী রাসূলের নাম থাকতো, আল্লাহর নাম থাকতো, তাহলে কিন্তু তিনি ওই বিচারকও ভয় পেতেন যে না, আমি যে রায়টা দিব এই রায়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয়, আমার কাউকে ভয় করার দরকার নেই, আমার আল্লাহকে ভয় করতে হবে এবং সত্যিকার রায়টা আমাকে দিতে হবে। তাই আমি বলবো, শুধু টাকার নোটে বঙ্গবন্ধু বা জিয়ার ছবি বা অন্য কারো ছবি টানাতে হবে বা সেগুলো ছাপিয়ে তারপরে প্রচার করতে হবে, হ্যাঁ, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের ছবিকে টানিয়ে রাখতে হবে, এমনটা করবেন না প্লিজ। আপনারা যেই আসেন না কেন, আমি একজন সাধারণ জনতা হিসেবে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি তো আমাদেরই প্রতিনিধি। আমরা সংসার নিয়ে ব্যস্ত, আমরা দেশটা গঠনের কাজে ব্যস্ত। এই দেশটাকে চালানোর জন্য একজন লোক দরকার, একজন একটা প্রতিষ্ঠান করে। আমার মতো একজন সাধারণ লোক যখন একটা প্রতিষ্ঠান করে, যেমন আমি একটা দোকান ব্যবসা পরিচালনা করি, আমার এই দোকানটা পরিচালনা করার জন্য আমি একজন ম্যানেজার রাখি, আমার একটা সেলসম্যান থাকে, আমার সেই সেলসম্যান বিক্রি করে, ম্যানেজার সেটা পরিচালনা করে। ম্যানেজার কি তাই বলে দোকানের মালিক হয়ে যায়? সে তো দোকানের মালিক নয়। দোকানের মালিক তো আমিই থাকি। আমি সপ্তাহ পরে একদিন আসি আর মাস পরে একদিন আসি, আমি মালিক এবং আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। অতএব একটা দেশের মালিক হচ্ছে মূলত জনগণ, আর আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করা হয় একজন সরকার প্রধানকে, প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে, বিভিন্ন পদের মন্ত্রীদেরকে। এদেরকে এই দায়িত্ব দেওয়া হয় এই কারণে, বহির্বিশ্বের সাথে অনেক আলোচনা সমালোচনার ব্যাপার আছে, দেশের মধ্যে অনেক অরাজকতা হতে পারে, এইগুলো পরিস্থিতি বিশৃঙ্খলা যাতে না হতে পারে, এইগুলোকে সঠিকভাবে পরিচালনার জন্যই তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
কিন্তু এই দায়িত্বটা পেয়ে তারা চেয়ারের মধ্যে যে বসেন আর উঠতে চান না, এমন মনোভাব আর রাখবেন না। অনুগ্রহপূর্বক এইগুলো থেকে আপনারা দূরে সরে আসুন, এইগুলো থেকে আপনারা নিজেদেরকে গুটিয়ে নিন, তবেই আপনাদের সার্থকতা হবে। আপনাদের মধ্যে একজন প্রতিনিধিকে জনগণ বারবার চাইবে। সুষ্ঠু শৃঙ্খল ফেয়ার ইলেকশন দিবেন, দেখবেন সেই ইলেকশনে আপনি প্রতিবার জয়ী হতে পারবেন। যখন দেখবেন যে না, এই সরকার দেশ চালাচ্ছে অথচ তার স্বামীর ছবি বা তার বাবার ছবি টাকার নোটে নেই, নেই কোনো প্রতিষ্ঠানে, এই জন্য তিনি কোনো বাধ্যবাধকতা করেন না। এমনকি কোর্টে যে আইন পরিচালনা হয় সেখানেও তার ছবিটা আনাতে হয় না। অর্থাৎ কোথাওই সরকার এই ধরনের কোনো বাধা দেয় না, বরং সে আরও তিনি দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। এই ধরনের জিনিসগুলো যখন দেখবে মানুষ সশ্রদ্ধভাবে, বিনীতভাবে আপনাদের সম্মানার্থে আপনাদেরকেই ভোট দিবে, আপনাদেরকেই জয়ী করবে। তাই আকুল আবেদন জানাচ্ছি, যেই সরকার হন না কেন নিজেদেরকে পরিবর্তন করুন, নিজেদেরকে পরিবর্তন করে জনগণের সাথে মিলে যান, মিশে যান। শেখ হাসিনা ছিলেন, তার গণভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করার মতন জনগণের সৌভাগ্য হয়নি। দিনের পর দিন, মাসের পর মাস ঘুরেও তার সাথে কোনো দিন কেউ সাক্ষাৎ করতে পারেনি। আমি নিজেই তার একজন উদাহরণ। আমি চেয়েছিলাম তার সাথে একটু দেখা করতে, তার সাথে কিছু মনের কথা বলতে, আমার একটা দাবি নিয়ে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু পারিনি, কোনোভাবেই পারিনি। অথচ আগেকার দিনে রাজা বাদশার আমলেও সম্রাটরা সাধারণ প্রজাদের সাথে দেখা করতেন, তাদের সাথে কথা বলতেন, মনের কথা বলতেন, এবং সে প্রজারা সম্রাটের কাছে এসে, রাজা বাদশার কাছে এসে ডাইরেক্টলি বলতেন যে আমার 60 মুদ্রার প্রয়োজন, বা আমার অমুক জমির প্রয়োজন, আমি খুব গরিব অসহায়, আমাকে কি দিবেন? তখন সেই রাজা বাদশাহ বা সম্রাট তাদেরকে তা দিয়ে দিয়েছেন। তো এইরকমভাবে জনগণের সাথে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। আপনি গণভবনে থাকার অনুমতি পেয়েছেন, গণভবনে থাকার অনুমতি পেয়েছেন এই জন্যই যে এই গণভবনে থেকে আপনি জনগণের সাথে কমিউনিকেশন তৈরি করবেন। জনগণ আসবে, আপনার সাথে দেখা করবে, জনগণ তার মনের কথা খুলে বলবে, তবেই না বুঝতে পারবেন আপনার জনগণ কেমন আছে। আর কার্যালয়ে গিয়ে আপনি কাজ করবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় যেখানে, সেখানে গিয়ে আপনি কাজ করবেন। কিন্তু শেখ হাসিনাকে দেখা গেছে যে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুবই কম পাওয়া গেছে, সে গণভবনেই বেশিরভাগ। অর্থাৎ তার ঘরে আজকে অবাক হয়ে দেখি কত কিছু লুটতরাজ হয়েছে। সেখানে দেখলাম যে মানুষ খাসির মাংসের রান নিয়ে এসেছে। দেখেন, তিনি বাংলার মানুষকে বলেছেন কাঁঠাল খান, আর তিনি নিজে খেয়েছেন খাসির রান। এই তো আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। এরকম যেন পরিস্থিতি না হয়, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ অনুগ্রহপূর্বক আপনারা আপনাদেরকে সেইভাবে তৈরি করুন যেন জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন না হয়ে যান। জনগণ যেন আপনাদেরকে উৎখাত না করে, বরং আপনাদেরকে সাদরে সম্বর্ধনা জানায় এবং আপনাদেরকে বারবার একই পথে ফিরিয়ে আনে ভোটের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।